আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে 8টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে 9 নম্বর ক্লাস করব। আজকের ক্লাসে তুমি এমন কিছু শিখতে পারবা যা তোমার সারা জীবন কাজে লাগবে। আর দেখো, অনেকে বলো ইংরেজিতে কথা বলা যে কত কঠিন, বানিয়ে লিখতে গেলে ওয়ার্ড মিনিং জানি না, তারপরে কিভাবে সেন্টেন্স সাজাবো এটা জানি না, তারপরে হচ্ছে একটা বড় সেন্টেন্স কী করে লিখবো তার কিছুই জানি না, এখন কিভাবে কি করব। আমি বলবো ভাই, কোনো টেনশন নাই। আমার ক্লাসগুলো প্রতিদিন করো, প্রতিদিন একটা করে ক্লাস করে এই ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করো। তোমার ইংরেজিতে কথা বলা নিয়েও কোনো চিন্তা করতে হবে না, লেখা নিয়েও কোনো চিন্তা করতে হবে না। যে কোনো কিছু তুমি অন্তরের মধ্যে কল্পনা করবা, ওইটাই হচ্ছে তুমি ইংরেজিতে লিখে দিতে পারবা, কোনো টেনশন নাই, আমি কথা দিচ্ছি। তাহলে তুমি ক্লাসগুলো কিন্তু মনোযোগ সহকারে তোমার করতে হবে, আর নয়তো তো পারবে না। এখন দেখো, আমরা আজকের ক্লাসে প্রথমে কিছু রুলস অ্যান্ড প্র্যাকটিস দেখব। দেখো, আমরা প্রতিদিন বেশি না, মাত্র মনে করো আধা ঘন্টার কম বেশি তো ক্লাস হয়। এই সময়টাই তুমি ধৈর্য ধরে ক্লাস করতে পারবে না। তাহলে এই সময়টা যদি ক্লাস করতেই না পারো, তাহলে তুমি শিখবা কেমনে বলো? প্রতিদিন 30টা মিনিট সময় কি আমাকে পারবা না দিতে? বলো ভাই। যদি দিতে পারো, তাহলে আমিও কথা দিলাম, ইংরেজি নিয়ে তোমাদের কোনো বই থাকবে না। আমি দেখাচ্ছি তো, এই দেখো, আমি যে রুলসগুলো দেখো পড়াচ্ছি, প্রতিদিন যা পড়াচ্ছি, প্রতিদিনের পড়া কি এক এক না, কিন্তু প্রতিদিন আমরা নতুন নতুন অনেক কিছু শিখতেছি। এই শেখার মাধ্যমে একদিন এই ইংরেজি শেখার পূর্ণতা পাবে, ইনশাল্লাহ, অবশ্যই পাবে। তাহলে দেখো, রুল 1, সাবজেক্ট প্লাস ট্রাই নট টু প্লাস ভার্ব 1। এই নিয়মগুলো তোমরা জানো, আমি বিগত ক্লাসেও বলে আসছি। এইগুলো তোমরা জাস্ট একটু দেখে নেবা, এটা বলার দরকার নাই। আমরা সরাসরি প্র্যাকটিস দেখব। এটার বাংলা অর্থটা এমন হবে, কোনো কাজ না করার চেষ্টা করা বোঝাতে এটা ব্যবহার করা হবে। হ্যাঁ, তাহলে দেখো, আই ট্রাই নট টু ওয়েস্ট টাইম, আমি সময় নষ্ট না করার চেষ্টা করি। আর যারা কিনা সময়টাকে নষ্ট না করে প্রতিটা সময় কাজে লাগাইতে পারবে, তারাই তো জীবনে সফলতা অর্জন করতে পারবে। দেখো, আরেকটা কথা মনে রাখবা, তুমি পড়ার সময় এই পড়াটা নিয়ে এক্সট্রা অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা। তাহলে যখন তোমার ওই রিলেটেড কোনো কিছু মনে পড়ে যাবে, এই ইংরেজি সেন্টেন্সটাও কিন্তু তোমার মাথায় এসে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে একটু অতিরিক্ত কিছু মাথায় চিন্তা করে পড়ো না কেন, তাহলে তো ইংরেজি আরও সহজ হয়ে যায়। তাহলে দেখো, হি ট্রাইস নট টু বি লেট, সে দেরি না করার চেষ্টা করে। ক্লাসে সঠিক সময় যাইতে হবে। এখন দেরি করলে, তুমি যদি এই কোর্সটা দেরি করে শুরু করো, তাহলে তো তুমি অন্যের থেকে অনেক পিছিয়ে গেলা না? ট্রাইস ইয়েস হয়েছে, কী কারণে হয়েছে? দেখো, ভার্বের শেষে তখনই এস বা ইয়েস হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এই দেখো, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই কারণে ইয়েস হয়েছে। পরে দেখো, আচ্ছা, সব দেখানো সম্ভব হবে না। দে ট্রাই টু নট মেক মিস্টেক, তারা ভুল না করার চেষ্টা করে। তোমার অনেক বন্ধুদের মধ্যে এমন আছে দেখবা, যে খাতার মধ্যে যখন কোনো কিছু লেখে, সব কিছু খুব শুদ্ধ করে লিখতে চাইবে। বিশেষ করে মেয়েদের এই গুণাবলীটা আছে, তাদের এই বৈশিষ্ট্যটা রয়েছে যে তারা খুব সুন্দর করে লিখবে এবং খুব সাজানো গুছানো করে শুদ্ধভাবে লিখবে। যদি কোনো কিছু ভুল হয়ে যায়, তাহলে তারা দেখবা ওই কাগজটাই, ওই পৃষ্ঠাটাই ছিঁড়ে ফেলে দিই। এমন আছে না? এমন যদি কেউ থেকে থাকে একটু জানাও তো, অথবা মেনশন দাও, দেখি কেউ আছে কিনা। হ্যাঁ, এমন অনেকে আছে। তাহলে দে দে ট্রাই নট টু মেক মিস্টেক, তারা ভুল না করার চেষ্টা করে। দেখো, যখন তুমি এই রকম উদাহরণ দিয়ে দিয়ে পড়বা, উদাহরণগুলো মনে পড়লেই তুই সেন্টেন্সটাই মনে পড়ে যাবে। একটু তুমি কয়েকবার পড়বা, পড়া কি কঠিন? তুমি এই স্লাইডটা নিয়ে কয়েকবার রিডিং পড়বা। কেমনে পড়বা? যে দে ট্রাই নট টু মেক মিস্টেক্স, তারা ভুল না করার চেষ্টা করে। দে ট্রাই নট টু মেক মিস্টেক্স, তারা ভুল না করার চেষ্টা করে। দে ট্রাই নট টু মেক মিস্টেক্স, তারা ভুল না করার চেষ্টা করে। একটা লাইন তুমি কয়েকবার পড়ে যাও না, এইভাবে একটু পরে যাও, তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। আমি বলবো না তোমারে প্রথম থেকে হুবহু মুখস্থ করতে, না, তুমি বুঝে বুঝে কয়েকবার পরে যাও। তারপর হচ্ছে তুমি অটোমেটিক্যালি দেখবা ইংরেজি বলতে পারতেছো, লিখতে পারতেছো।
একটু সময় দাও না। উই ট্রাই নট টু আর্গু, আমরা ঝগড়া না করার চেষ্টা করি, অথবা আমরা তর্ক না করার চেষ্টা করি। তুমি ইংরেজি শিখবা না, ক্লাস করবা না, তাহলে তোমার সাথে আমার তর্ক করে কোনো লাভ আছে বলো? তোমার আমি যতই বলি যে ইংরেজি আসলে কঠিন না, তুমি বলবা না এটা আসলে অনেক কঠিন, এটা আমার দ্বারা সম্ভব হবে না, তুমি তো তোমার মতো তর্ক করতেই থাকবা তোমার সাথে, তাহলে আমার তর্ক করে লাভ কি? বুঝছো না ভাইয়া? তাহলে দেখো, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস সিম টু প্লাস ভার্ব ওয়ান। এর অর্থ মনে হওয়া, দেখো মাঝখানে যে ভার্ব থাকবে, একটা সেন্টেন্সের যদি তুমি ভার্বের মিনিংটা জেনে যেতে পারো, তাহলে ওই সেন্টেন্সটাই দেখবা তুমি ওই অর্থটা ক্যাচ করে ফেলতে পারবা। বুঝছো? এই জন্য আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভার্ব ব্যবহার করেছি, অনেকগুলো ভার্ব তোমাদেরকে দিচ্ছি, ওইগুলো বললে এনাফ। দেখো, ব্যাখ্যা হচ্ছে দেখা বা পরিস্থিতি অনুযায়ী মনে হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। হি সিমস টু বি হ্যাপি, তাকে সুখী মনে হচ্ছে। তোমার বন্ধুরা A+ পেয়েছে, এখন তাকে দেখেই তো মনে হবে সে খুব সুখী আছে, আনন্দে আছে, A+ পেয়েছে, তার অনুভূতিটা কীরকম? তোমরা কি বুঝছো? তোমরা বুঝবা কেমনে? তোমরা তো ভণ্ডামি করো, পড়াশোনা করো না, তাহলে তোমরা কিভাবে বুঝবে ওই আনন্দটা? হি সিমস টু বি হ্যাপি, তাকে দেখে খুব সুখী মনে হচ্ছে। সি সিমস টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, সে পাঠটি বুঝেছে বলে মনে হচ্ছে। এখানে তোমাদের আরেকটা কৌশল আমি শিখিয়ে দেব। এটা হচ্ছে, দেখো তুমি একটু আলাদা আলাদা করে মিনিংটা করতে চেষ্টা করবা। এটা হচ্ছে সি মানে সে, মেয়ে আর কি, সিমস মনে হচ্ছে, মনে হয়, টু তে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাহলে টু আন্ডারস্ট্যান্ড তার মানে বুঝতে, দ্য লেসন পাঠটি। যদি একটু ভেঙে ভেঙে আমি বলি, সে মনে হচ্ছে বুঝতে লেসনটি, সে মনে হচ্ছে বুঝতে লেসনটি, তার মানে একটু সাজায় নিবা, পরে তোমার মতো করে সাজায় নিবা, তার মানে সে লেসনটি বুঝছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরকমভাবে তুমি আগে ভেঙে ভেঙে বলার চেষ্টা করবা, তারপর তুমি নিজের মতো করে সাজায় নিবা, তাহলেই দেখবা আসল মিনিংটা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এবার দেখো, আই সিম টু বি ট্রাইড, আমাকে ক্লান্ত মনে হচ্ছে। অনেকক্ষণ পড়তেছ, পড়ার পর এখন তুমি নিজেই বলতেছ, হাই রে আমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, হাঁপানি বাড়তেছে, আরও আচ্ছা অনেক কিছু বলতে পারো। যাক, আচ্ছা, আই সিম টু বি ট্রাইড, আমাকে ক্লান্ত মনে হচ্ছে। পড়ার সময় একটু মজা করে পারবা মিয়া, চতুর্দিকে তোমাকে নিয়ে মজা করবা, অন্যদেরকে নিয়ে মজা মজা করতে করতে পারবা, দেখবে এই পড়াটা তোমার মাথার মধ্যে থাকবে অনেক। তুমি তো বুঝো না, তুমি শুধু এমনি এমনি ঘন্টার পর ঘন্টা পড়েই যাও, এই পড়ার কোনো দাম আছে? তোমার এই পড়া থাকবে কতক্ষণ? তুমি একটু মজা করে, একটু মিলাইয়া চতুর্দিকের পরিস্থিতির সাথে, পরিবেশের সাথে মিলাইয়া পড়বা, তাহলে দেখবে তোমার পড়া সব সময় থাকবে মাথায়। উই সিম টু বি লেট, আমাদের দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে। দেখতেছ সূর্য মাথার উপরে আইসা পড়ছে, থাকার কথা 9টার সময়, তাহলে মাথার উপরে আইসা পড়ছে, এখন তো 11টা 12টা বেজে গেছে, তাহলে এখন তো কেমনে যাবো আর কি? বাজার তো প্রায় শেষ পর্যায়ে হইতে পারে না, তাহলে আমাদের মনে হয় দেরি হয়ে গেছে। যাক, সব দুনিয়ার সব কথা বলা যাবে না, সব কথা বললে আবার ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের কাছে বোরিংও লাগতে পারে। এখন তো আমি টেকনিক শিখাই দিলাম যে এইভাবে রিলেটেড করে অন্য কিছুর সাথে মিলাইয়া মিলাইয়া পড়বা, তাহলে পড়াটাও মজা হবে, পড়াও মনে থাকবে। একটু সময় লাগুক, একটু সময়, তুমি সময় কী করো? তুমি সময় তুই ফ্রি ফায়ার আর পাবজি আর হচ্ছে টিকটক দেখে নষ্ট করো, এইগুলো তো করলে তোমার পড়ালেখা তো হবে না। তারপর দেখো, সাবজেক্ট প্লাস প্রিটেন্ড টু প্লাস ভার্ব ওয়ান, ভান করা, প্রিটেন্ড এর বাংলা অর্থটা মনে রাখবো, ভান করা। ভান করার অর্থ যা হবে। আচ্ছা যাক, আমরা সরাসরি উদাহরণ দেখব, প্র্যাকটিস করবো আমরা। হি প্রিটেন্ড হি প্রিটেন্ডস টু বি ইনোসেন্ট, সে নির্দোষ হওয়ার ভান করে। সে অনেক দোষী করছে, চুরি করছে, মনে করো তোমাদের গাছের তোমাদের গাছ থেকে একজনের ডাব চুরি করছে। এখন ডাব চুরি করার পর চোর ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ার পর সে এমন বান করতেছে সে যেন জীবনে চুরি করে না, অথচ সেই চুরি করছে। তাহলে হি প্রিটেন্ডস টু বি ইনোসেন্ট, সে নির্দোষ হওয়ার ভান করে, ইনোসেন্ট মানে নির্দোষ। সি প্রিটেন্ডস টু নো এভরিথিং,
সে সব কিছু জানে, এমন বান করতেছে যেন সব কিছু জানে। আই প্রিটেন্ড টু স্লিপ, আমি ঘুমানোর ভান করেছিলাম। দেখবা অনেকে আসছে না, তুমি তার ডাক দিছো ঠিক আছে, কিন্তু সে ঘুমায় না, অথচ সে নাকে মুখে কাটা কম্বল দিয়ে এমন ভান ধরছে যেন সে এমনি গভীর ঘুমিয়ে আছে, বুঝছ? তো এরকম ঘুমিয়ে থাকা মানুষকে কিন্তু ডাক দিলেই জাগানো যায়, সজাগ করানো যায়, কিন্তু সজাগ থেকে যারা ঘুমের ভান করে তাদেরকে কিন্তু কখনো জাগানো যায় না। তুমি পড়া বুঝো না, আমি তোমাকে পড়া বোঝাইতে পারবো, কিন্তু তুমি যদি বুঝেও না বোঝার ভান করো, তাহলে তো আমি তোমার কখনো বোঝাইতে পারবো না। তুমি বুঝতেছো যে পড়লে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, ভবিষ্যতে টাকা নিয়ে, বিবাহ শাদী নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি এটা বুঝতেছো, জানতেছো, কিন্তু তারপরেও তুমি না বোঝার ভান করতেছো। তাহলে তোমার আমি কেমনে বোঝাইবো বলো তো? সম্ভব এটা বোঝানো? সম্ভব না। উই প্রিটেন্ড টু আর্গু, এগ্রি। উই প্রিটেন্ড টু এগ্রি, আমি রাজি হওয়ার ভান করি। আচ্ছা যাক, এবার দেখো আমরা পরের রুল, প্রমিস। যারা রিলেশন করো, এই প্রমিস কথাটা কতবার বলছো একটু বলো তো আমার, একটু কমেন্টে লিখো যে কতবার তুমি অন্যকে প্রমিস বলছো, যে প্রমিস, যে তোমাকে ভালোবাসি আমি। এই ভালোবাসা কয়দিন থাকবে? হ্যাঁ, কয়দিন পরই তো এক দুজনের মধ্যে এমন ঝগড়া হয়, একজন আরেকজনকে দেখতে পারো না। যাক, তাহলে হবে কি, সরাসরি আমরা উদাহরণ দেখব। ভবিষ্যতে কোনো কাজ করবে বলে কথা দেওয়া বোঝায় আর কি। দেখো, আই প্রমিস টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। এখন তুমি এখানে বলতে পারো আই প্রমিস টু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি, হইতে পারে না? হি প্রমিস টু কাম আর্লি, সে তাড়াতাড়ি আসার প্রতিশ্রুতি দেয়। দে প্রমিস টু ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করার প্রতিশ্রুতি দেয়। এখন বলতে পারো দে প্রমিস টু ফিনিশ দ্য স্টাডি, তারা পড়াশোনা শেষ করার প্রতিশ্রুতি দেয়। যাক, দেখো আমি তো এখন যদি অতিরিক্ত বলতে যাই অনেক সময় লাগবে, তুমি কিন্তু এই সেন্টেন্সগুলো মুখস্থ করে এই সেন্টেন্সের স্ট্রাকচারের আদলে অনেক সেন্টেন্স, শত শত সেন্টেন্স কিন্তু তুমি নিজেই গঠন করতে পারবে। এটা কোনো ব্যাপার না, তুমি ক্লাসগুলো শেষ করো না একবার। এবার দেখো, সো দ্যাট, এতই যে, আচ্ছা আমরা সরাসরি উদাহরণ দেখব। এর আগে স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নাও, স্ট্রাকচারটা একটু ভালো করে মনে রাখতে হবে, অনেক কাজে দিবে। সাবজেক্ট প্লাস এমইজ যারা থাকবে, তারপর শো থাকবে, শো এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ তো তোমরা চেনো নাকি, দুজন, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অনেক কিছু বোঝাইবে। দ্যাট, তারপর থাকবে সাবজেক্ট, তারপর আবার ভার্ব ওয়ান। এই স্ট্রাকচার আদলে দেখো, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাস করতে পারি না। আই এম সো উইক ইন ইংলিশ, দেখো আই এম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এতই দুর্বল, দ্যাট, যে, আই ক্যান নট পাস ইন এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারি না, বুঝছো? চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড, চাইনিজ ভাষা এতই কঠিন, দ্যাট, যে, উই ক্যান নট রিড, আমরা পড়তেই পারি না। তোমার বন্ধু জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। তোমাদের বন্ধুদের মধ্যে দেখবে অনেকে আছে এমন মোটা, দৌড়াইতে গেলে উস্তা খাইয়া পড়ে যায় আর কি। দেখ, জাফর ইজ সো ফ্যাট, জাফর এতই মোটা, দ্যাট, যে, হি ক্যান নট রান, সে দৌড়াতে পারে না। আচ্ছা, আমি এমন মনে করো না আবার কাউকে অবজ্ঞা করতেছি, এই নামে যদি কেউ থাকো এমন মাইন্ড করো না যে আমি অবজ্ঞা করতেছি। তোমাদেরকে পড়ার কৌশল শেখাচ্ছি, কীভাবে কোন টেকনিক ফলো করে পড়লে তোমরা পড়াগুলো মনে রাখতে পারবা। এরকম তোমরা ভালো হোক, এই নেগেটিভ উদাহরণ হোক, তোমরা উদাহরণ দিয়ে পড়ো না, সমস্যা নাই তো। এটা তোমার তো পাপ হচ্ছে না। তুমি পড়ার ক্ষেত্রে, পড়ার স্বার্থে তুমি উদাহরণ কাজে লাগাইতেছো, সমস্যা নাই তো। আচ্ছা দেখো, অলরেডি ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আর কত দূর আগাইতে পারবো? লেটেলন তো দূরের কথা। কি ভাই, একটু কমেন্টে জানাও তো, ক্লাস কি বোরিং লাগে? যদি বোরিং লাগে বলো, কিভাবে ক্লাস করাইলে তোমাদের তৃপ্তি আসবে বলো তো একটু, আমি ওইভাবেই করানোর চেষ্টা করব।
কাউকে তাচ্ছিল্য করে বা অন্য যে বাক্যে তো দূরের কথা থাকলে লেট অ্যালোন ব্যবহার করা হয়। মনে রাখবা লেট অ্যালোনের আগে, এই যে দেখো লেট অ্যালোন এর আগে হচ্ছে একটা সহজ কাজ থাকবে, ইজি টাস্ক, একটা সহজ সংখ্যা সহজ কাজ থাকবে। আর এই লেট অ্যালোনের পরে হার্ড টাস্ক, একটা কঠিন কাজ অথবা কঠিন একটা সংখ্যা, বড় একটা সংখ্যা এমন থাকবে। তাহলে দেখো আমরা সরাসরি উদাহরণ দেখব। স্ট্রাকচার দেখে নাও, সাবজেক্ট থাকবে প্রথমে, তারপর ভার্ব থাকবে, তারপর একটা সহজ একটা কাজ থাকবে, তারপর লেট অ্যালোন, তারপর হচ্ছে কঠিন কাজ। এক কথায় এত কিছু জানার দরকার নেই। লেট অ্যালোনের আগে হচ্ছে সহজ কিছু, লেট অ্যালোনের পরে হচ্ছে কঠিন কোনো কিছু। তাহলে দেখো, লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। লেট অ্যালোন রাইট, লেখা তো দূরের কথা, বুঝছো? ইংরেজিতে প্রথমে কথা বলা শিখতে হবে, তারপর হচ্ছে লেখা শিখতে হবে। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এবল টু কিল এ ক্যাট, তুমি একটি বিড়ালও মারতে পারবে না। লেট অ্যালোন টাইগার, বাঘ তো দূরের কথা। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই ক্যান্ট ড্রাইভ সাইকেল, আমি সাইকেল চালাইতে পারি না। লেট অ্যালোন তো দূরের কথা এ মোটর সাইকেল, মোটর সাইকেল তো দূরের কথা, আমি একটি সাইকেলও চালাইতে পারি না। আর বাংলা মিনিংটা তোমার মতো করে সাজাই নেবা, এটা একটু ভেঙ্গে ভেঙ্গে মিনিং করবা, তারপর বাংলা মিনিংটা তোমার মতো করে সাজাই নেবা, হয়ে গেছে। ওকে, এবার দেখো। আচ্ছা, আই থিঙ্ক অফ, আমি ভাবছি এমন কিছু বোঝাইবে। আই থিঙ্ক অফ এরপরে হবে ভার্বের সাথে আইএনজি। তোমরা একটা কথা জানো যে প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের আইএনজি ফর্ম হয়ে যায়। কিন্তু টু এর পরে ভার্ব অন, আবার ক্ষেত্র বিশেষে টু এর পরেও আইএনজি ভার্ব হয়, ওইটা তোমাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ। এখন দেখো, এত কঠিন কোনো কিছু জানার দরকার নাই। অফ আসছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্ব বসাইবা, ভার্বের আইএনজি ফর্ম বসাই দিবা। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ মানে ভাবা, কোনো একটা কাজ করবা বলে ভাবতেছো। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন, আমি ফোন করবো বলে ভাবছি। একটু যদি ভেঙে দেখো, আই থিঙ্ক অফ আমি ভাবছি, টকিং কথা বলবো, ওভার দ্য ফোন ফোন দিয়ে ফোনের মাধ্যমে, আমি ভাবছি কথা বলবো ফোনের মাধ্যমে। এখন এটাকে তুমি একটু সাজায় নাও যে আমি ফোনের মাধ্যমে কথা বলবা, বলার ভাবছো, এর মানে হচ্ছে তুমি ফোন করবা বলে ভাবতেছো, তাহলে আমি ফোন করব বলে ভাবছি। ওকে, আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আমি কোরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং হলি কোরআন। আচ্ছা, এইগুলো দেখাইতে হবে না, এখন তো এই সবগুলো ইজি হয়ে গেছে। দেখো, সবগুলো একই রকমের। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো তোমাদের জাস্ট দেখে নাও। এখন দেখো, আমি কিছু ভার্ব দেখাবো। এই ভার্বগুলো এবং ভার্বের প্রয়োগগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দেখো, মুভ, নড়াচড়া করা, এর 1 নং ফর্ম, 2 নং ফর্ম, 3 নং ফর্ম এবং আইএনজি ফর্ম আর ইনফিনিটিভ ফর্ম। প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম দেওয়া রয়েছে। এই 5টা করে ফর্ম তোমার মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট প্রথম 3টা ফর্ম মুখস্থ করো, আর 1 নং-এর সাথে আইএনজি লাগাই দিলেই হয়ে যাচ্ছে আইএনজি ফর্ম, আর 1 নং-এর আগে টু লাগাই দিলেই হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ওকে, তাহলে আমরা দেখব এবার এর কি বলে প্রয়োগ, এর প্র্যাকটিস দেখব। এই একটা ওয়ার্ড দ্বারা কিভাবে একটা পূর্ণ সেন্টেন্স তৈরি করা যায় ওইটা আমরা দেখব। আচ্ছা, এমন এক জায়গায় আসছি বুঝছো, এখন চতুর্দিকে দেখি শিয়াল মামারা ঘুরতেছে, আমার ভয় লাগতেছে। তবে ইনশাল্লাহ ভয় নাই, তোমরা তো আসো, সমস্যা নাই, তোমরা তো ক্লাস দেখতেছো। আচ্ছা দেখো যাক, মুভ, আই মুভ ফাস্ট, আমি দ্রুত নড়ি দ্রুত দৌড়াই এমন কিছু। আই হ্যাভ মুভড হাউস, আমি বাসা
বদলিছি, মুভড মানে পরিবর্তন করা, বদল করা, স্থানান্তর করা। তাহলে আই মুভড দ্য হাউস, আমি বাসা পরিবর্তন করেছি। আই এম মুভিং ফরওয়ার্ড, আমি সামনে এগোচ্ছি। মুভ ফরওয়ার্ড, সামনে এগোনো, এমন কিছু কোনো কিছু না। আই ওয়ান্ট, আমি চাই। টু মুভ, নড়তে। এব্রুট, বিদেশে নড়তে চাই। বিদেশে কি নড়া যায়? তার মানে হচ্ছে এখন তোমার মতো করে সাজায় নাও, তার মানে আমি বিদেশ যাইতে চাই। ওকে। টার্ন, ঘোরানো, বাঁকানো, এমন কোনো বিষয়, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা, পরিবর্তন করা, ওই রকম ক্ষেত্রে টার্ন ব্যবহার করা হয়। আই টার্ন রাইট, আমি ডানে ঘুরি। আই টার্ন লেফট, আমি বামে ঘুরি। আই টার্ন ব্যাক, আমি ফিরে গিয়েছিলাম। আচ্ছা দেখো, পিডিএফ তোমরা তো পেয়ে যাচ্ছ, সমস্যা নাই, তোমরা বাকিগুলো পড়ে নেবে। আমি জাস্ট তোমাদের টেকনিকটা শিখিয়ে দেব। ওয়াইট, অপেক্ষা করা। ওয়াইট, ওয়াইটেড, বাকিগুলো তো আর বলা লাগবে না। আই ওয়াইট হেয়ার, আমি এখানে অপেক্ষা করি। আই হ্যাভ ওয়াইটেড এনাফ, আমি যথেষ্ট অপেক্ষা করেছি। দেখো এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? আমার একটা কথা থাকবে যে এই ভার্বের যেগুলো প্র্যাকটিস আছে, প্রত্যেকটা প্র্যাকটিস কোনো না কোনো টেন্সের আদলে আছে। তোমরা এটা দেখে বলবা, তুমি যখন পিডিএফটা নিয়ে পড়তে বসবা তখন এটা দেখে দেখে তুমি নিজে নিজে বলবা এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স। যেমন এটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস B2 পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস B3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সের স্ট্রাকচার আছে না? টেন্সের স্ট্রাকচারের সাথে মিলিয়ে ফেলবা। হাই রে, শিয়াল মামার কথা শুনছ? যাক যাক, এখন আমরা আরেকটু সামনে আগাই। ক্লাস শীঘ্রই শেষ করে দেবো, সমস্যা নাই। ওয়াচ, দেখা। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই হ্যাভ ওয়াচড দ্য নিউজ, আমি খবর দেখেছি। এখন এটা দায়িত্ব হচ্ছে তোমার পড়া। আই ওয়ান্ট, আমি চাই। টু ওয়াচ, দেখতে। দিস শো, মানে এই শোটি দেখতে আমি চাই, মানে আমি এই শোটি দেখতে চাই। আচ্ছা যাক, লিসেন, এটা শোনা। দেখো, আচ্ছা এটা তোমরা একটু দেখে নেবা, আমি একটু এর পরের পার্টে যাব। হেয়ার, এটা অর্থ শোনা, এটা তোমরা একটু দেখে নেবা। আমি দেখো সেন্টেন্স মেকিং কিছু কৌশল আমি দেখাবো, কারণ ক্লাসটা শেষ করতে হবে। আজকের ক্লাস একটু সহজেই, একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকে এই পার্টটা সহজ, কিন্তু এই কারণে আমি বেশি সময় নিচ্ছি না। তাহলে দেখো, সেন্টেন্স মেকিং কৌশল বলতে তোমাকে এমনভাবে আমি সেন্টেন্স শেখাবো যে একটা বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে ছোটো ছোটো করে শিখতে পারবা, এবং ওই ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে তুমি অনেক বড় একটা সেন্টেন্স লিখতে পারবা, স্মার্টলি লিখতে পারবা, স্মার্টলি কথা বলতে পারবা। দেখো, শৈশবের স্মৃতি ভালো হোক আর খারাপ হোক, পূর্ণাঙ্গ বয়সে তা আবেগ তৈরি করে। ইংরেজিটা দেখো, একটু ভেঙে ভেঙে যদি বলো, চাইল্ডহুড মেমোরিজ, শৈশবের স্মৃতিগুলো। ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড, এটি ভালো হোক কিংবা খারাপ হোক। ক্রিয়েট, তৈরি করে, সৃষ্টি করে। ইমোশন, আবেগ। ইন অ্যাডাল্টহুড, প্রাপ্ত বয়সেও শৈশবের স্মৃতিগুলো আবেগ তৈরি করে। যাক, এখন এটার দেখো ফ্র্যাগমেন্টারি ফর্ম আকারে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। কীভাবে? শৈশবের স্মৃতি, চাইল্ডহুড মেমোরিজ, ভালো হোক আর খারাপ হোক। ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড, তা আবেগ তৈরি করে। ক্রিয়েট ইমোশন, পূর্ণাঙ্গ বয়সে, চাই ইন অ্যাডাল্টহুড। এর আগে পরে দেখো অনেকগুলো গ্রামাটিক্যালের রুলস দেওয়া আছে, কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। এগুলো এখন গ্রামাটিক্যাল আলোচনা আমি এই ক্লাসে করতেছি না, এর জন্য আলাদা কোর্স চালু করা হবে, সমস্যা নাই। এখন দেখো, আমি 2 নাম্বারটা একটু দেখাচ্ছি। একজন ব্যক্তির সফল হওয়ার ক্ষেত্রে শৈশবের ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই প্রভাবিত করে। তুমি শৈশবে যা করছো, দেখো তো, তোমার যদি এখনও শৈশবের কথাগুলো মনে করো, ওই মনটাকে ওই দিকে আকৃষ্ট হয় না, ওই দিকে এখন মন চায় না যে আমি যদি এখনও আবার ওই শৈশবের স্মৃতিতে ডুবে যাইতে পারতাম, শৈশবে যদি আমি হারিয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। চাইল্ডহুড মেমোরিজ, শৈশবের স্মৃতিগুলো ওফেন মানে প্রায় ইনফ্লুয়েন্স, প্রভাবিত করে, অনেক ক্ষেত্রেই প্রায় প্রভাবিত করে এ পারসন, একজন ব্যক্তিকে, সাকসেস মানে একজন সফল ব্যক্তিকে আর কি, তাই এর জন্য এটা বলা হয়েছে। তারপরে দেখো, ইনফরমেশনগুলো তোমরা দেখে নেবা, আমি ফ্র্যাগমেন্টের ফর্মে তোমাদের দেখাবো। শৈশবের স্মৃতিগুলো, শৈশবের ঘটনাগুলো, চাইল্ডহুড মেমোরিজ, ঘটনাগুলো আর স্মৃতিগুলো সেম তো, অনেক ক্ষেত্রেই প্রভাবিত করে, প্রায় প্রভাবিত করে। এই ক্ষেত্রে ওফেন এর অর্থ যেমন প্রায়,
প্রায় মানে অনেক ক্ষেত্রে প্রায় একই কথা, দুইটা ক্ষেত্রেই কিন্তু ওপেন লাগাইতে পারবা, ওপেন ইনফ্লুয়েন্স। যাক, এবার দেখো আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ এখন আমি বিকালবেলায় ক্লাসটি নিচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার আসছি একটু বাহিরে থেকে ক্লাস নিচ্ছি। চতুর্দিকে শিয়াল মামারা আবার ডাকাডাকি করতেছে, কিছুক্ষণ আগে শুনলা তো এক জায়গায় শিয়াল মামা কেমন ঝগড়া করতেছিল আর কি। যাক, আচ্ছা এখন আমরা দেখব, অনেক সময় বাবা মা শৈশবের মজার ঘটনার সাক্ষী হয়ে থাকে। মা বাবা শৈশবের ঘটনার সাক্ষী হয়ে থাকে নাকি? শৈশবে তো তোমার মা বাবার সাথেই কাটিয়েছো, এখন তো বড় হয়ে গেছো, বের হয়ে গেছো, বন্ধু আছে, বান্ধবী আছে, বিএফ আছে, জিএফ আছে, তাক আর বললাম না, অনেক কিছু আছে তোমাদের। মেনি টাইমস, অনেক সময় প্যারেন্টস, পিতামাতা, আচ্ছা কি প্যারেন্টস শেয়ার মানে পিতামাতা মানে এরকমই আর কি, দ্য উইটনেস, সাক্ষী, অব দ্য ফানি ইনসিডেন্ট অব দ্য চাইল্ডহুড, এই শৈশবের এই ঘটনার কী হয়ে থাকে, সাক্ষী হয়ে থাকে। ফ্র্যাগমেন্টেড ফর্ম রয়েছে, একটু এটা সহজ আছে, একটু দেখে নিবা। তারপর দেখো, আর এই জন্যই হয়তো বা আমরা বলে থাকি, আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম। দেখো তো, একটু ইমাজিন করো তো কেমন হতো, একটু ফিল করো তো, আবারও যদি শৈশবে ফিরে যেতে পারতাম। দ্যাটস প্রবাবলি, আচ্ছা সরাসরি ফ্র্যাগমেন্টেড ফর্ম দেখো, আর এই জন্যই হয়তোবা, দ্যাটস প্রবাবলি হয়, আর এই জন্য হয়তোবা আমরা বলে থাকি, আমরা বলে থাকি, আবার যদি ফিরে যেতে পারতাম। ইফ উই কুড গো ব্যাক এগেইন, আবার যদি ফিরে যেতে পারতাম শৈশবে, টু চাইল্ডহুড, শৈশবে, তথ্যকণিকাগুলো তোমরা দেখে নেবা। একটি রুটিন, কিছু নিয়মের নাম। তুমি একটা রুটিন তৈরি করো, এই রুটিন হচ্ছে কিছু নিয়মের নাম। তুমি পড়াশোনা রুটিন তৈরি করছো, তার মানে তুমি নিয়ম মাফিক পড়াশোনা করবা, তাহলে একটি রুটিন হচ্ছে কিছু নিয়মের নাম। একটি রুটিন ইজ দ্য নেম অফ সাম রুলস, কিছু নিয়মের নাম। তাহলে দেখো, এটার তো তথ্যকণিকার দেখার প্রয়োজন পড়বে না, কারণ এটা একদম ইজি। অনেক কাজের মাঝে রুটিন মাফিক জীবন হয় সাজানো গুছানো। তোমার বন্ধুদের মধ্যে যারা দেখবা রুটিন মাফিক চলাফেরা করে, অগোছালোভাবে থাকে না, সব কিছু সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করে, সাজিয়ে গুছিয়ে তাদের জীবন পরিচালনা করে, তাদের জীবনটা দেখবা কতই না সুন্দর, তাদের জীবনের চলাফেরা কত সুন্দর, তাদের আচার ব্যবহার কত সুন্দর, মানুষের সাথে কথাবার্তা বলার ধরন কত সুন্দর, পরীক্ষার মধ্যে পরীক্ষার নাম্বারের ধরন কত সুন্দর, 80 নাম্বার, 82, 85, 90, 95, 97, দেখো নাম্বারের ধরনটা কত সুন্দর, মানে কত সুন্দর যে তাদের জীবন। এই কারণে বলা হয়ে থাকে, অনেক কাজের মাঝে রুটিন মাফিক জীবন হয় সাজানো গোছানো। ইন দ্য মিডিস্ট অফ দ্য অফ লট সরি ইন দ্য মিডিস্ট অফ এ লট অফ ওয়ার্ক, অনেক কাজের মাঝে এ রুটিন লাইফ ইজ এ টাইডি লাইফ, সাজানো গোছানো জীবন। তাহলে দেখো ফ্র্যাগমেন্টের ফর্মে সুন্দর করে দেওয়া আছে, অনেক কাজের মাঝে, ইন দ্য মিডিস্ট অফ এ লট অফ ওয়ার্ক, অনেক কাজের মাঝে রুটিন মাফিক জীবন হয়, এ রুটিন মাফিক জীবন হয় সাজানো গোছানো জীবন, এ টাইডি লাইফ। ওকে, দেখো আমরা ক্লাস কিন্তু শেষ করে ফেলেছি। বরাবরের মতো আমরা একদম লাস্ট পর্যায়ে কিছু ডব্লিউএস কোয়েশ্চেন দেখব। এখন তুমি যদি প্রশ্ন করে না জানো, তাহলে তোমার শেখা পূর্ণাঙ্গ হইল না। এই শেখাকে পূর্ণাঙ্গ করার জন্য তোমার প্রশ্ন করার ধরন জানতে হবে। এর জন্য প্রতিটা ক্লাসে কিছু কিছু আমরা কোয়েশ্চেন করার ধরন শিখব। তাহলে দেখো, এই গন্ধ কিসের? আচ্ছা, এটা উপরে নাই, আচ্ছা যাক, মানে হোয়াট ইজ স্মেল, এই গন্ধটা কিসের? যাক, ওইটা দরকার নাই। হো সিংস সো উইল, এত ভালো গান কে গায়? সব কিছু জানার দরকার নাই তো, তোমরা দেখবা আমার ক্লাসের যেগুলো আছে এইগুলো তোমরা শিখতে পারলেই আর বাকি সবগুলো তোমরা অটোমেটিক পারবা। আমি বললাম তো, তুমি শেখো না। হোয়াট ডিড ইউ সে, আপনি কি বলেন? হোয়াট ডিড ইউ সে, আপনি কি বলেন? হু ইজ ইউর হিরো, আপনার নায়ক কে? হু ইজ ইউর হিরো, হু কে, ইজ হয়, ইউর হিরো আপনার নায়ক, তার মানে আপনার নায়ক কে? হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? হ্যাঁ মিয়া, আপনি কি মনে করেন মিয়া? হোয়াট ডু ইউ থিঙ্ক। দেখো, মানুষকে ধমক দেওয়ার কত সুন্দর ইংরেজি কোয়েশ্চন। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন মিয়া? হু ইজ দ্য হু
হুইজ এট দ্য ডোর, দরজায় কে? হুইজ এট এট দ্য ডোর, দরজায় কে? হোয়াট হ্যাপেন্ড হেয়ার, এখানে কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড হেয়ার, এখানে কি হয়েছিল? ওকে, আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ক্লাসটি শেষ করে ফেলেছি। যারা এইভাবে ক্লাসগুলো কষ্ট কষ্ট করে দেখতেছো, দেখো তোমরা দেখতে ক্লাস করতে যে কষ্ট হয়, ক্লাস করানোকে এর চাইতে বেশি কষ্ট না? তাও তোমাদেরকে ধন্যবাদ দিই এতক্ষণ পর্যন্ত এত লম্বা সময় ক্লাসটি দেখার জন্য। এইভাবে করে যদি প্রতিটা ক্লাস যদি তুমি শেষ করতে পারো, আমি বললাম তো তোমার ইংরেজি যে কেমন লাগবে তোমার কাছে, একদিন তুমি বলবা যে ভাইয়া ইংরেজি আর কঠিন লাগে না। আপনি তো বলছিলেন যে ইংরেজি সহজ হয়ে যাবে, আজকে সত্যি ইংরেজি সহজ হয়ে গেছে। ওই দিনটার জন্য অপেক্ষা আছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।